আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের মজার গল্প নিয়ে। আজকে কিন্তু মজার এবং হাসির গল্প না, আজকে বলবো ভূতের গল্প। একবার রাজামশাই তার রাজ্যের সেনাপতিকে বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগলো, কারণ রাজসভায় সবাই ছিল বিবাহিত, শুধুমাত্র সেনাপতি ছাড়া। তো রাজামশাই যখন সেনাপতির বিয়ের জন্য উঠে পড়ে লাগলো, সকলকেই বলল তার জন্য মেয়ে দেখার জন্য। তখন গোপাল ভাঁড় একজন ঘটককে লাগিয়ে দিল। এরপর একটা মেয়ের সন্ধানও তারা পেল, কিন্তু সেই মেয়েটির বাড়ি ছিল তাদেরই গ্রাম থেকে পাশের গ্রামে। তাই সবার সকলেই আলাপ আলোচনা করে পরিকল্পনা করলো সবাই মিলে একসাথেই মেয়ে দেখতে যাবে, রাজামশাই এবং রানীমাও থাকবে সাথে। কথা মতোই তারা একদিন রওনা হলো মেয়ে দেখার জন্য সকলে মিলে, আর তিনটে ঘোড়ার গাড়ি নিয়ে তারা রওনা হলো। প্রথম গাড়িতে রাজামশাই রানীমা, দ্বিতীয় গাড়িতে গোপাল ভাঁড়, সভাকবি, তারপর আরও অনেকে, আরেকটা গাড়িতে মন্ত্রীমশাই সহ বিজ্ঞানী সহ আরও অনেকেই উঠলেন। সবাই মিলে রওনা হলেন মেয়ে দেখার জন্য। খুব মজা করছিল তারা সেনাপতি মশাইকে নিয়ে। তারপর একটা সময় তারা পৌঁছে গেল সেই পাশের গ্রামে থাকা মেয়েটির বাড়ির দিকে। মেয়েটির বাড়িতে পৌঁছাতেই সকলকেই মেয়েটির বাড়ির কর্তা এসে আহ্বান করে নিয়ে গেল ভেতরে। আর বাড়িতে প্রবেশ করার সময়ই গোপালের কেমন যেন গাটা ছমছমিয়ে উঠল। তারপর বাড়িতে প্রবেশের পর যখন বাড়ির কর্তা সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়ে ভিতরে নিয়ে গেল, তখন রাজামশাই আর রানীমার জন্য তারা আলাদা একটি কক্ষ ঠিক করলো, আর সবার অন্যান্য সকল সদস্যকে আর একটি কক্ষে দেওয়া হলো। বাড়ির কর্তা বলল তাদেরকে কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য, তারপর না হয় মেয়ে দেখার পর্ব শুরু করা যাবে। সবাইও কথা মতো রাজি হয়ে গেল, কারণ তারা অনেকটা পথ ঘোড়ার গাড়িতে চড়ে আসার কারণে অনেকটাই ক্লান্ত ছিল। তাই সবাই বসে যখন গল্পগুজব করছিল আর হালকা পাতলা নাস্তা খাচ্ছিল, তখন গোপাল ভাঁড়ের শুরু থেকেই কেমন যেন গা ছমছমে একটা ভাব হচ্ছিল। তাই সে মনে মনে ভাবলো, সবাই এখানে বসে গল্প করছে, আমি না হয় একটু বাইরে গিয়ে বাইরের পরিবেশটা দেখে আসি। তাই গোপাল ভাঁড় সেখান থেকে উঠে সে বাইরে চলে গেল বাইরের পরিবেশ দেখার জন্য। এইদিকে যেখানে রাজামশাই এবং রানীমাকে বিশ্রাম নেওয়ার জন্য দেওয়া হয়েছিল, সেখানে রানীমারও কেমন যেন একটা গা ছমছমে ভাব হচ্ছিল। তাই সে বাড়ির কর্তাকে ডেকে বলল মেয়ে দেখানোর জন্য। ওইদিকে রাজ পণ্ডিত দেখলো যে শুভ সময় আজ আর নেই, কাল সকাল ছাড়া মেয়ে দেখা ঠিক হবে না। তখন রাজামশাই বলল, কোনোভাবেই এখানে রাত কাটানো সম্ভব হবে না, এখানে রাত কাটানো কোনোভাবেই যাবে না, যা করার এক্ষুনি করতে হবে, গোপাল ভাঁড়কে ডেকে পাঠাও। ওইদিকে গোপাল ভাঁড় যখন গ্রামের মধ্য দিয়ে হাঁটছিল, তখন গ্রামের কিছু লোক তাকে লক্ষ্য করলো, আর তাকে লক্ষ্য করে তারা নিজেদের মধ্যে বলা বলি করলো, একে তো আগে কখনো এই গ্রামে দেখা যায়নি, তবে এ যে ঘোরাঘুরি করছে, একে ডাক দিয়ে জিজ্ঞেস করি এ আসলে কি কাউকে খুঁজছে কিনা। তখন গোপাল ভাঁড়কে ডেকে লোক দুইটি জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে খুঁজছেন বা কিছু খুঁজছেন? অনেকক্ষণ যাবতই আপনাকে হাঁটতে দেখছি। তখন গোপাল ভাঁড় তখন বলল, আমি কৃষ্ণনগরের রাজ্যের রাজসভার ভার, আর আমাদের রাজামশাই রানীমাও এসেছেন আপনাদের গ্রামে। আমরা এসেছি পাশের বাড়িতেই মেয়ে দেখতে, আমাদের সেনাপতি মশাইয়ের জন্য। এই কথা শুনেই লোক দুটো জিজ্ঞেস করলো, পাশের বাড়ি মানে কোন বাড়ি? ওই যে মাটির দোতলা বাড়িটি? গোপাল ভাঁড় বলল, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতেই আমরা এসেছি, আমি একটু গ্রাম দেখতে বের হয়েছি। তখন লোক দুইটি খুব আতঙ্ক ভরা চেহারা নিয়ে গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করলো, কি করেছেন? আপনারাও তাহলে ফেঁসেছেন? গোপাল ভাঁড় কিছুই বুঝতে পারল না,
জিজ্ঞেস করলো, কি বলছেন? আমি তো আসলে কিছু বুঝতে পারছি না। লোক দুটি তখন বলল, এখন কথা বলার সময় নয়, তাড়াতাড়ি চলুন আমাদের বাবার কাছে। গোপাল ভাঁড় বলল, বাবা মানে? সে আবার কে, আর তার কাছেই কেন যাব? লোক দুইটি কোনো কিছু না বলে তড়িঘড়ি করে হাঁটতে লাগলো। গোপাল ভাঁড়ও তাদের পিছন পিছন যেতে লাগলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তারপর তারা একটা অন্ধকার ছোট্ট ঘরের সামনে এসে বাবা বাবা বলে ডাকতে লাগলো। আর ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসলো। তখন লোক দুইটি ওই বাবাকে উদ্দেশ্য করে সব কিছু বলতে লাগলো। তারপর বাবা যে ছিল সে গোপাল ভাঁড়কে বলল, তোমরা ফেঁসে গেছো, আর এরকমভাবে আরও অনেকেই ফেঁসে গিয়েছিল। তো যাই হোক, এখন গল্প বলার সময় নেই, পরে সব কিছু তোমাকে আমি বুঝিয়ে বলবো। এখন আমি তোমায় যা বলছি তা মন দিয়ে শোনো। আমি তোমাকে একটা মন্ত্রপুত মশাল দিব। তুমি এই মশালটি নিয়ে সোজা সেই বাড়িতে চলে যাবে, আর দরজা দিয়ে ঢোকার সময়ই তুমি কোনো মায়ায় পড়বে না। তোমাকে অনেক মায়া দেখানো হবে, অনেক ভয় দেখানো হবে, কোনো কিছুতেই তুমি পড়বে না। যদি তুমি তোমার সঙ্গীর সাথী এবং রাজামশাই রানীমাকে বাঁচাতে চাও, তাহলে খুব সাহস নিয়ে তোমাকে কাজটি করতে হবে। তারপর বাড়ির ভিতর ঢোকার পরেই সোজা গিয়ে যেই বদ্ধ ঘরটি তুমি দেখতে পাবে, তাকে সজোরে খুলে তার ভেতরে দেখতে পাবে একটি ছবি টাঙানো আছে। তুমি এই মশালটি দিয়ে সেই ছবিটিতে আগুন ধরিয়ে দিবে, আর ছবিটি যখন পুড়ে ছাই হয়ে যাবে, তখনই সব শেষ হয়ে যাবে, আর সব কিছুই ঠিক হয়ে যাবে। গোপাল ভাঁড় আর কোনো প্রশ্ন না করে সোজা সে মশালটি নিয়ে চলল বাড়ির দিকে। তারপর সে বাড়িতে পৌঁছেও গেল, আর ঠিক সে বাড়িতে পৌঁছে যাওয়ার পরই তাকে রাজামশাইয়ের কণ্ঠ ধরে ডাকতে লাগলো, রানীমার কণ্ঠ ধরে ডাকতে লাগলো। বিচিত্র সব ভয়ঙ্কর কিছু তার সামনে আসতে লাগলো, কিন্তু সে সেই বৃদ্ধের কথা মনে করে কোনো কিছুতেই যেন কান দিল না। সে সোজা চলে গেল সেই বদ্ধ ঘরে, আর দরজা খুলে সে সত্যি সত্যি একটি ছবি দেখতে পেল। তারপর সে সেই ছবিটিতে আগুন লাগিয়ে দিল, আর আগুন লাগানোর পরেই যেন সব থমথমে ভাব একদম স্বাভাবিক হয়ে গেল। তারপর গোপাল ভাঁড় তার সকল সঙ্গ সাথীদের নিয়ে এবং রাজামশাইকে নিয়ে সেই বৃদ্ধের কাছে আসলো। বৃদ্ধের কাছে আসার পর বৃদ্ধটি ওই বাড়ির গল্প বলতে শুরু করলো। বৃদ্ধটি বলল, ওই বাড়িটি আসলে একটি ভূতের বাড়ি, ওখানে কেউই থাকে না। তবে অনেক বছর আগে ওইখানে একজন ছিল, যার খুব সুন্দরী একটা মেয়ে ছিল। তার মেয়েকে একবার পাত্রপক্ষ দেখতে এসেছিল, আর সেই পাত্রপক্ষের সকলেই ছিল ডাকাত। ডাকাতের একজন পাত্র সেজে সেই মেয়েটিকে দেখতে এসেছিল, আর তারা এসে সেই বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে যায়, আর মেয়েটিকেও মেরে ফেলে। এরপর থেকে তারা ভূত হয়ে বাবা আর মেয়ে মানুষকে পাত্রী দেখার কথা বলে ছলনায় ফেলে তাদের বাড়িতে নিয়ে যায়, এরপর মেরে ফেলে। এই হচ্ছে ওই ভূতের বাড়ির কাহিনী। তোমরা আজকে প্রাণে বেঁচে গেছো। এই কথা শুনে রাজামশাই রানীমা সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। আজকে তারা গোপালের জন্যই প্রাণে রক্ষা পেল। তাই সকলেই গোপালকে বাহ বাহ দিল। কেমন ছিল এই ভূতের গল্পটি? আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে সব সময়ের মতো তোমরা আমার পাশে থাকবে আশা করি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে। আজকে এই পর্যন্তই।